9 আগস্ট 2024 কলকাতার মেডিকেল কলেজের একজন মহিলা স্টুডেন্ট 36 ঘন্টা ডিউটি করার পর সেমিনারে গিয়েছিল রেস্ট নিতে। তার সঙ্গে ছিল 5-6 জন আরো বন্ধু বান্ধব। তারা অনলাইন থেকে খাবার অর্ডার করে এবং তারা একসঙ্গে খায় এবং তার সঙ্গে নীরজ চোপড়ার ম্যাচও দেখছিল। তারপর যখন রাত 3টে বাজে তখন ওই সেমিনারে বসেই ওই মহিলা স্টুডেন্ট ওখানেই 2 ঘন্টার জন্য রেস্ট নিয়েছিল। কিন্তু যখন সকাল 7:30 বাজে তার দেহ পাওয়া যায় অর্ধনগ্ন অবস্থায় এবং যেরকম ভাবে ছিল সেটা দেখলেই বোঝা যায় তাকে রেপ করা হয়েছে। মেয়েটির নাম অভয়া। তার ছবি বা ভিডিও ফুটেজ কোনো কিছু আমরা দেখাতে পারবো না, কেননা এটা আইনত সম্মত নয়। তো প্রথম যখন ময়নাতদন্ত করা হয়েছিল তখন হসপিটাল থেকে বাড়িতে এটা বলা হয়েছিল যে সে নাকি আত্মহত্যা করেছে, কিন্তু আসলে তা নয়। কিন্তু মেয়েটার শরীরে যে আঘাতের চিহ্নগুলো দেখা গেছে সেটা দেখে পরিষ্কার বোঝা যায় যে এটা মোটেই আত্মহত্যা নয়। মাথায় আঘাত আছে, নাক দিয়ে রক্তক্ষরণ, চোখ দিয়ে রক্তক্ষরণ, ঠোঁট দিয়ে রক্তক্ষরণ, গলায় রয়েছে কামড়ের চিহ্ন এবং প্রাইভেট পার্টে একটা ক্লিপ পর্যন্ত পাওয়া গেছে এবং পায়ের গোড়ালি পর্যন্ত ভাঙা ছিল। এ দেখে সিম্পল বোঝাই যায় যে একে রেপ করা হয়েছে, তাও আবার অমানবিকভাবে অত্যাচার করা হয়েছে। সেই সূত্রে পুলিশরা তার বাড়িতে খবর দেয় যে তার মেয়ে আত্মহত্যা করেছেন। তো সেই সময় হসপিটাল থেকে চাইছিল যে এই ব্যাপারটা কোনো রকম ভাবে ধামাচাপা দিতে, কিন্তু যখন এই বিষয়ে প্রচন্ড পরিমাণে আন্দোলন হয় তখন দ্বিতীয়বার পোস্টমর্টম করতে বাধ্য হয় পুলিশেরা। এরপর ভিডিওগ্রাফি করে পোস্টমর্টম করা হয়। দ্বিতীয়বার পোস্টমর্টম করার পর যে তথ্যগুলো উঠে আসে সেগুলো খুবই চাঞ্চল্যকর। এখানে প্রথমত যখন মৃতদেহের বাবা এবং মা তার মেয়ের মুখ দেখতে চাইছিল তখন দেখানো হয়নি মোটেও। 3 ঘন্টা ধরে একটা রুমে বসিয়ে রাখা হয় তার বাবা মাকে। তারপর অনেক রিকোয়েস্ট করার পর যদিও বা দেখানো হয়, তার বাবা মা দেখে হতভম্ব হয়ে যায় যে এই কি মেয়ের অবস্থা, এরকম ভাবে অবস্থা হতে পারে তার মেয়ের কোনোদিন তারা ভাবতে পারেনি। তার কোনো শত্রুতা নেই, তার কোনো ব্যাড রেকর্ড নেই, তার সত্ত্বেও তার মেয়ের এই অবস্থা হলো কি করে। এইবার প্রশ্ন হচ্ছে কেন একজন চিকিৎসকের উপর এত অত্যাচার করা হয়েছিল। পুলিশ এবং অন্যান্য মহল থেকে এটা বলা হয়েছে যে আগে খুন করা হয়েছে এবং তাকে তারপর ধর্ষণ করা হয়েছে, কিন্তু পোস্টমর্টম রিপোর্ট তা বলছে না। পোস্টমর্টম রিপোর্টে বলা হয়েছে ধর্ষণ করার পর খুন করা হয়েছে। দ্বিতীয়বার যখন পোস্টমর্টম করার পরে যে রিপোর্টটা পাওয়া যায় তাতে দেখা যায় মাল্টিপল ইনজুরির কথা দেখা গেছে। মাথায় প্রচুর পরিমাণে আঘাত রয়েছে, সামনে পিছনে, নাক দিয়ে রক্তক্ষরণ, চোখ দিয়ে রক্তক্ষরণ, ঠোঁট থেকে রক্তক্ষরণ, গলায় যে কার্টিলেজ বোন থাকে সেটা পর্যন্ত ভাঙা অবস্থায় ছিল এবং প্রাইভেট পার্টে আঘাতের চিহ্ন ছিল এবং প্রাইভেট পার্ট থেকে রক্তক্ষরণ হয়েছিল। যখন মৃতদেহের যৌনাঙ্গের মধ্যে লিকুইড স্যাম্পল পাওয়া যায় তার মধ্যে এত পরিমাণে বীর্যের পরিমাণ পাওয়া যায় যে এটা একজনের দ্বারা সম্ভব নয়। এখানে নিশ্চয়ই 3-4 জনের কাজ, অথবা এটা হতে পারে পুরোপুরি একটা গণধর্ষণ তারপরে খুন। এখানে আর.জি. কর মেডিকেল কলেজের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ যে মন্তব্য করছেন সেটা হলো যে মেয়েটি নাকি প্রথমত নিজে থেকে আত্মহত্যা করেছে, কিন্তু যেটা একদমই ভুল। তার আগে বলে রাখি সন্দীপ ঘোষ যে আর.জি. কর মেডিকেল কলেজের প্রিন্সিপাল 2 বার দুর্নীতির জন্য ট্রান্সফার হয়েছিল। গত বছর আর.জি. কর মেডিকেল কলেজের বয়েজ হোস্টেল থেকে যে র্যাগিং এর কেস ধরা পড়েছিল তার পিছনে হাত ছিল এই প্রিন্সিপাল সন্দীপ ঘোষের। হাসপাতালের গুরুত্বপূর্ণ রিসার্চে গরমিল, ক্যান্সারের গুরুত্বপূর্ণ রিসার্চগুলিকে আটকে রাখা, এইরকম আরো কিছু দুর্নীতির অভিযোগ পাওয়া যায় এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে। কিন্তু কোনো স্টুডেন্ট যদি এই প্রিন্সিপালের বিরুদ্ধে কথা বলে তাহলে সেই স্টুডেন্টকে ফেল করে দেওয়া হয় অথবা সিনিয়র স্টুডেন্ট দিয়ে র্যাগিং করা হয়। এইবারে তাহলে তাদের প্রশ্ন অনুযায়ী বা তদন্ত অনুযায়ী এটাই বলা হয় যে কেন গিয়েছিল অভয়া সেমিনার রুমে রেস্ট নিতে। প্রথমত বলে রাখি আর.জি. কর মেডিকেল কলেজের জুনিয়র স্টুডেন্টদের জন্য কোনো রকমের রেস্ট রুম নেই। তারা যখন রেস্ট নেয় ওই সেমিনার রুমেই রেস্ট নেয়, কেননা ওই সেমিনার রুমে এসি আছে এবং রাত 3টের সময় অভয়া সে একটুখানি 2 ঘন্টা রেস্ট নেওয়ার জন্য সে ওই সেমিনার রুমে একটা ম্যাট্রেসের উপর ঘুমিয়ে পড়ে। আর এইবার তদন্ত করা হয় খুনিকে কিভাবে খুঁজে বার করা যায়। প্রথমত এই সেমিনার রুমে কোনো রকমের সিসিটিভি ক্যামেরা নেই। ক্যামেরা রয়েছে মেডিকেল কলেজের বাইরে করিডোরে। আর এই সিসিটিভি ফুটেজ চেক করার পর দেখা যায় 3টে থেকে 6টার মধ্যে মোট 4 জনকে আসা যাওয়া করতে দেখা গেছে। তো এই 4 জনের মধ্যে 3 জন ছিল কোনো রোগীর পরিবারের লোকজন আর 1 জন ছিল সঞ্জয় রায় বলে একজন।
এই তিনজন এবং সঞ্জয় রায়কে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমত তিনজন ছিল তার রোগীর পরিবারের লোকজন, তার জন্য তারা পুরোপুরি প্রমাণ পেয়ে যায় না এরা কোনো রকমের সন্দেহজনক হতে পারে না, এরা কোনো রোগীর পরিবারের লোকজন। কিন্তু সঞ্জয় রায়কে প্রশ্ন করার পর সে সঠিক প্রশ্নের উত্তর দেয় না। এ থেকেই ধরা পড়ে যে এখানে ভিকটিমকে। সিসিটিভি ফুটেজ অনুযায়ী পাওয়া যায় ভোর 4টের সময় সঞ্জয় রায় সেমিনার রুমে ঢোকে এবং যখন 4:35 বাজে তখন এই সেমিনার রুম থেকে হসপিটাল থেকে বেরোতে দেখা যায়। তার গলায় যে ব্লুটুথ হেডফোনটা ছিল সেটা পাওয়া গেছিল দেহের পাশে, এবং যখন এই হেডফোনটা নিয়ে তার মোবাইলের সঙ্গে কানেক্ট করা হয় তখন সরাসরি কানেক্ট হয়ে যায়, যেরকম একটা ব্লুটুথ হেডফোনের সঙ্গে মোবাইলের কানেকশন থাকে। তো এই থেকে ধরা হয় যে সঞ্জয় রায় পুরোপুরি যুক্ত এই মার্ডারের পেছনে। এইবার প্রশ্ন হচ্ছে, সঞ্জয় রায় অত রাত্রের বেলা 4টের সময় কেন এসেছিল সেমিনার রুমে, যার সাথে এই আরজিকর মেডিকেল কলেজের কোনো যোগসূত্রই নেই? সঞ্জয় রায় তিনি একজন কলকাতার সিভিক ভলেন্টিয়ার। এইবার সঞ্জয় রায়ের সম্বন্ধে বলে রাখি, 2019 সালে তিনি সিভিক ভলেন্টিয়ারের কাজ পায়। এই সঞ্জয় রায়ের প্রথম কাজ হয় পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপে, যেখানে তাকে জয়েন্ট করানো হয় ঠিকই, কিন্তু সেখানে একদিনের জন্য সে কাজ করেনি এবং তিনি তার কাজ ট্রান্সফার করে নেয় ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে। আর এই কাজটা করে কোনো নেতা মন্ত্রীদের হাত ধরে, এবং এখান থেকেই তার শুরু হয় আরজিকর মেডিকেল কলেজের যোগসূত্র। সে আরজিকর মেডিকেল কলেজে যাওয়া আসা করা, রোগীদের অ্যাডমিট করা, এরকম ভাবে যাওয়া আসা করতে করতে এবং তার কিছু কাজ করতে করতে আরজিকর মেডিকেল কলেজের কোথায় কি আছে কি না আছে খুঁটিনাটি তার সমস্ত বিষয় জানা হয়ে যায়। এই সঞ্জয় রায় এলাকার লোকেদের টাকা নিয়ে চাকরি দেওয়ার কথা, এমনকি মহিলা চিকিৎসকের সঙ্গে বাজে ব্যবহার করা, এরকম অনেক ধরনের অভিযোগ আছে তার বিরুদ্ধে। তার মোট 5খানা বিয়ে হয়েছিল, তার মধ্যে 4জন স্ত্রী একদমই নেই, কারণ তার এরকম বাজে ব্যবহারের জন্য। এমনকি দেখা গেছে তার মোবাইলে অশ্লীল ভিডিও পর্যন্ত আছে। কিন্তু এরপরেও ধরা খাওয়ার পরেও সঞ্জয় রায় তার নিজের দোষ স্বীকার করে নিয়েছে। সে নিজে থেকেই বলেছে, যদি আমার দোষ থেকে থাকে তাহলে আমার ফাঁসি দিয়ে দাও। এরপর তাকে শিয়ালদা কোর্টে 14 দিনের জেল হেফাজতে রাখা হয়। হয়তো আপনি ভাববেন যে এই কেসটা সলভ হয়ে গেছে এবং খুবই ধরা পড়ে গেছে, তার ফাঁসি হয়ে যাবে, ব্যাস কেস সলভ। কিন্তু এবার নির্দিষ্টভাবে চিন্তা করে দেখুন, 45 মিনিটের মধ্যে সেমিনার রুমে যাওয়া এবং এত কিছু অত্যাচার করে বেরিয়ে আসা, এটা কি কোনো একটা খটকা লাগে না মনে? তার উপর যে সিমেন্ট স্যাম্পেলটি পাওয়া গেছে মেয়েটির যৌনাঙ্গ থেকে, তাহলে কি এতে পুরো বোঝা যায় যে এটা একজন ব্যক্তির কাজ নয়? নিউজ মিডিয়া অনুসারে তার যে সুস্থ শরীর দেখানো হয়েছে তাও কি অনুমান করা সম্ভব? যখন সে রেপ করার কাজ করছিল, মেয়েটি একটু হলেও তো তার হাত পাত ছড়াবে, তার কোনো একটা কিছু একটা প্রতিক্রিয়া তো জানাবে, তার কোনো রকম কোনো কিছুই দেখা যায় না। ময়নাতদন্তের যে রিপোর্টটা উঠে আসে তাতে একদম পুরোপুরি স্পষ্ট যে এটা একজনের দ্বারা সম্ভব নয়। তাহলে এই অভয়া মৃত্যু যেরকম ভাবে হয়েছে সেখানে অনেক প্রশ্ন উঠে আসে সিভিক ভলেন্টিয়ারের উপর, দ্বিতীয় প্রশ্ন উঠে আসে মেডিকেল কলেজের প্রিন্সিপালের উপর, তৃতীয় প্রশ্ন উঠে আসে পুলিশের উপর। প্রথমত তারা কেন ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল এই বিষয়টাকে নিয়ে। এই যে আরজিকর মেডিকেল কলেজের সন্দীপ ঘোষ যখন সে মিডিয়ার সামনে কথাবার্তা বলেছিল, তা থেকে পুরোপুরি স্পষ্ট যে এটা তার কলেজের কোনো দোষ নয়, তার কলেজে নিশ্চয়ই কোনো ইলিগাল কাজ হতো, সেইটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে সন্দীপ ঘোষ। इसका कारण है मेरा बदनामी हो रहा है सोशल मीडिया में, मेरा मुख पे कुछ भी बोली जा रहा है, इसके कारण से। और एक ये जो लड़की का डेथ हुआ डॉक्टर, ये लड़की मेरा लड़की जैसा है, एक पेरेंट्स होने का नाते मैं रेजिग्नेशन देना सोचता हूँ, इसलिए मैं रेजिग्नेशन दे रहा हूँ मेंटली। मैं आई डोंट लाइक दैट दिस शुड हैपन टू एनीवन इन फ्यूचर, लेकिन मैंने उसको बचाने का कोशिश तो पूरी किया, लेकिन हमारा जो डिपार्टमेंट है, हमारा डिपार्टमेंट चेस डिपार्टमेंट में उसका डेथ हो गया, तो इस रियली अनअवॉइडेबल। এমনকি সন্দীপ ঘোষ যে ভালো লোক তা নয়, তার ব্যবহার কিন্তু খুব খারাপ, তা আমরা দেখেছি। সন্দীপ ঘোষ যে বাড়িতে থাকতো সেই বাড়িতে তার স্ত্রীর উপর অত্যাচার করতো এবং যে চেম্বারে বসে রোগীদের দেখতো তাদের সঙ্গে বাজে ব্যবহার করতো। এই অভিযোগগুলো পাওয়া গেছে যারা এই সন্দীপ ঘোষের প্রতিবেশী তাদের থেকে। এই সন্দীপ ঘোষ মিডিয়ার সামনে ভিকটিমের নাম উচ্চারণ করে প্রায় 8 বার, যেটি আইনত সম্মত নয়। এবং যেভাবে তিনি তার প্রশ্নের উত্তরগুলো দিচ্ছেন বা নিজেকে স্থাপিত করছে, তা থেকে পুরোপুরি ধরা হয় যে এটা কিছু একটা বাঁচানোর চেষ্টা করছে। এর পিছনে আরো কিছু লোকজন রয়েছে, তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে। এমনকি তাই নয়, সিভিক ভলেন্টিয়ার যে কাজ করতো সঞ্জয় রায়ের বিরুদ্ধে কোনোদিন আজ পর্যন্ত পুলিশ কোনো প্রোটেকশন নেয়নি। এরা জানতো যে সঞ্জয় রায় তার কাজ কি করেছে, সে কেন আরজিকর মেডিকেল কলেজে রাত্রেবেলা যাওয়া আসা করবে, তার কোন পারমিশন আছে, কিন্তু এগুলো পুলিশ জানা সত্ত্বেও কিচ্ছু করেনি। প্রথমত পুলিশদেরও দোষ আছে, পুলিশরা কেন তার বাবা মাকে বসিয়ে রেখেছিল? যখন মৃতদেহ বাড়িতে নেওয়ার কথা, মৃতদেহ বাড়িতে না নিয়ে তার মৃতদেহকে
তাড়াতাড়ি সৎকর করে দিয়েছে। তো এই সন্দীপ ঘোষ এমন একজন বড় নেত্রীর পা সার্জারি করেছিল, তারপর দেখা গেছিল সেই পা নিয়ে নাচাতে নাচাতে কথাবার্তা বলছে, এমনকি হাঁটা চলাও করেছিল। তাহলে চিন্তা করুন সন্দীপ ঘোষ কিরকম ধরনের একজন ডাক্তার। এখানে শুধু ডাক্তার নয়, এর পিছনে কোন হাত রয়েছে? এর পিছনে কোনো বড় নেত্রীর হাত রয়েছে? আপনারা একটু কমেন্ট করে জানান। এই যে অভয়ের যে মৃত্যু হয়েছে, অভয় একজন মহিলা ডাক্তার, তিনি সবার সেবা শুশ্রূষা করে, কিন্তু তার নিজের সেবা শুশ্রূষা করার জন্য কেউ নেই। অর্থাৎ এখানে বলতে বোঝানোর চেষ্টা করছি যে এটাই, যে এই যে 36 ঘন্টা ডিউটি করার পরে তার একটা রেস্ট নেওয়ার জায়গা নেই। সে 2 ঘন্টার জন্য রেস্ট নিতে গেছে, তার সঙ্গে এরকম একটা কাণ্ড ঘটে গেছে। তাহলে চিন্তা করুন পশ্চিমবঙ্গ তথা পুরোপুরি ভারতবর্ষে মেয়েদের সেফটি কোথায়? এমনকি এর আগেও দেখা যাচ্ছে দিল্লিতে যে নির্ভয়া কাণ্ড হয়েছিল, সেখানে যে ভিকটিম ছিল তারা প্রথমে ধরা পড়ে গেছিল, কিন্তু তার 7 বছর পর তাদের জেল হয়। তাহলে এটা তো স্পষ্ট আমরা দেখতেই পেয়েছি যে যারা ভিকটিম তারা কতদিন পর শাস্তি পাচ্ছে। এর আগের বছরে বয়সষ্ঠের যে কাজ হয়েছে সেখানেও কোনো উত্তর আমরা দেখতে পাইনি। তো এইরকমই কি অভয়ের জন্য হয়ে যাবে? আমরা চাই জাস্টিস, #জাস্টিস ফর অভয়া। এখানে পুলিশরা বলেছিল যে তারা তাদের ট্রান্সপারেন্সি বজায় রাখবে। এই তার ট্রান্সপারেন্সি, যদি রাখতেই হয় তাহলে তার মৃতদেহ কেন বাড়িতে পাঠানো হলো না? কেন এই যত রকমের এভিডেন্স ছিল সব করে ধামাচাপা পড়েছে? এমনকি যেখানে অভয়ের মৃতদেহ শরীর পাওয়া গেছে সেখানে পুলিশরা কেন এই ক্রাইম সেল দিয়ে জায়গা ঘেরাও করে রাখেনি? যে সেমিনার রুমে এই কাজটি হয়েছিল তার ঠিক 20 মিটারের মধ্যে কনস্ট্রাকশনের কাজ কিভাবে তারা চালু করে, সেই জায়গাগুলো কেন ঘেরাও করে রাখেনি? 14 আগস্ট রাত্রিবেলা যখন আন্দোলন চলছিল, মেয়েরা যখন মোমবাতি নিয়ে বেরিয়েছিল, তখন কিছু দুষ্কৃতী এসে হসপিটালের উপর চড়াও হয়ে ওঠে, পুলিশের গাড়ি ভাঙচুর করে। এখানে পুলিশদের কোনো রকমে কোনো কিছু তার বিরোধিতা করতে যায় না, পর্যাপ্ত পরিমাণে পুলিশও ছিল না। এটা কার দোষ? এটা কোথা থেকে এরকম ভাবে হতে পারে? একটা কলকাতা, একটা এত বড় জায়গা, এত বড় একটা মেডিকেল কলেজ, সেখানে কোনো একটা সিকিউরিটি নেই। তো সাধারণত একটা ডাক্তারদের পক্ষে যদি কোনো সিকিউরিটি না থাকে তাহলে রোগীদের পক্ষে কি থাকবে? প্রশ্ন তুলছে আপনাদের কাছে, আপনারা কমেন্ট করে জানান আপনারা এই আন্দোলনে সামিল হন। #জাস্টিস ফর নির্ভয়া 2 এইরকম ভাবে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিন। এবং শুধু সঞ্জয় রায় নয়, সঞ্জয় রায় যদি শুধু অভিযুক্ত থাকে, এর পিছনে যারা যারা আরো রয়েছে তারা সবাই জানি শাস্তি পায়, যথাযোগ্য শাস্তি পায়। অভয়ের মা এই কথা বলেছিল যে মেয়েকে এত পড়াশোনা শিখিয়ে ডাক্তার বানিয়েছে লোকজনদের সেবা করার জন্য, কিন্তু আমার মেয়ের যে এই অবস্থা তার দায়ী কে নেবে? শুধু আমার মেয়ের জন্য নয়, ভবিষ্যতে তো আরো চিকিৎসক আসবে, তাদের সিকিউরিটি কোথায়? এই মায়ের কথাবার্তার মধ্যে যে বেদনা ছিল তা আপনাদেরও মনে লাগা উচিত, এবং আপনারও দেখা উচিত যে এই রকম ভাবে অত্যাচার কেন হয়েছে, যাতে পরবর্তীকালে এরকম যাতে না হয়। আমরা সবসময়ের জন্য দোষ দিয়ে থাকি মেয়েদের, যে মেয়েরা বাইরে গেছে কেন, মেয়েরা এই করেছে কেন, মেয়েদের এই দোষ, মেয়েদের ওই দোষ। কিন্তু অ্যাকচুয়ালি ভালো মতো চিন্তা করুন, মেয়েদের যদি দোষ থাকে, দিল্লি যে নির্ভয়া কাণ্ডতে দেখা গেছে, যদি মেয়েটা যে দোষ থাকে যে সে ওই রাত্রেবেলা কেন বাসে থাকবে, কেন এরকম করবে, কিন্তু এখানে তো কোনো মেয়ে নয়, এখানে তো সে তো চিকিৎসক, সে তো আরজিকর মেডিকেল কলেজে যেখানে কাজ করে সেই মেডিকেল কলেজে বসে এই কাজ হয়ে গেছে। তাহলে চিন্তা করুন সেফটি কোথায়? অভয়ের একজন প্রতিবেশীর মুখ থেকে এই কথাগুলো শুনুন। वहां हमको 3 घंटा खड़े रखा। एक पेरेंट्स जिनकी बच्ची 31 इयर्स ओल्ड की ऐसी खत्म हो जाती है, उनको 3 घंटा खड़ा रखा और ये हाथ जोड़ती रही, माँ बाप हाथ जोड़ते रहे, हमें एक बार दिखाओ, हमारी बच्ची का मुंह एक बार दिखाओ। हमको नहीं दिखाया गया। उन बच्ची का शरीर में कोई कपड़ा नहीं था, पैर दोनों राइट एंगल में मिला गया, राइट एंगल में एक पांव बेड के इस तरफ, एक पांव बेड के इस तरफ मिला गया। जब तक पेल्विक गर्डल नहीं टूटता है, इस तरह 2 पांव को नहीं चीरा जा सकता है। चश्मे को कूटा गया, जिसके वजह से आंखों से खून निकल गया। আগস্ট মাসের একটা দিন আছে যেই দিনে আমরা স্বাধীনতা দিবস পালন করি, এবং শুধু ওই একদিনই নয়, পুরো আগস্ট মাসটাই পালন করি স্বাধীনতার মাস হিসাবে। কিন্তু এই রকম ভাবে কাজ হওয়ার পর একবার দেখুন তো, এটা কোনো স্বাধীন দেশে বসবাস করি? মনে হচ্ছে আমরা কোনো পরাধীন দেশে বসবাস করছি। আমরা কোনো একটা কেউ ক্যাপচার, কেউর হাতে রয়ে গেছি এখন পর্যন্ত পরাধীন হয়ে। ব্রিটিশরা অত্যাচার করে এদেশ থেকে চলে গেছে, কিন্তু এখন আমরা নিজেদের দেশকে নিজেরাই অত্যাচার করছি। সাবধান হন, সুস্থ থাকুন, এবং নিজে সুস্থ নয় সবাইকে সুস্থ রাখুন, এবং এই হ্যাশট্যাগুলো অবশ্যই দেবেন। #জাস্টিস ফর অভয়া, #জাস্টিস ফর নির্ভয়া 2। থ্যাংক ইউ।